আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো গ্রাফিক ডিজাইন প্রফেশনাল কোর্সের লোগো ডিজাইন। আগে আমি দেখাইছিলাম হলো ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট আইডেন্টিটির, এখানে অনেকগুলো টিউটোরিয়াল দেখানো হয়েছে। আজকে দেখাবো লোগো ডিজাইনের পার্ট 2 অর্থাৎ টাইপস অফ লোগো। তো এখানে দুইভাবে দিয়েছি, আমি স্টেপ বাই স্টেপ ইন ইংলিশ যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে আমি দেখাচ্ছি যে আসলে আমার কত ধরনের লোগো আছে। এখানে লোগো বিভিন্ন ফর্মের হতে পারে, বিভিন্ন ওয়ার্ডমার্ক হতে পারে, ইমেজ বেস হতে পারে, পিকচারাল হতে পারে বা কম্বাইন হতে পারে, এই অনেক রকমের হতে পারে। তো এই কতগুলা আমি এখানে প্রায় 7 ধরনের লোগো নিয়ে আলোচনা করব। যে আমি 7 ধরনের লোগোর মধ্যে প্রথমে যদি আমি যাই যে আসলে লেটার মার্ক বা মনোগ্রাম। লেটার মার্ক বা মনোগ্রামটা আসলে কিভাবে হয়? এটা সাধারণত কতগুলো ওয়ার্ড মিলে একটি লোগো তৈরি হয়। কতগুলা ওয়ার্ড মিলে একটি লোগো তৈরি হয়। যারা সিম্বল বেস লোগো পছন্দ করেন না তাদের জন্য এই লোগো খুবই গুরুত্বপূর্ণ, তারা এই ধরনের লোগো তৈরি করতে পারেন। এবং বিভিন্ন ডিজাইনে এই লোগো খুবই ফ্লেক্সিবল, অর্থাৎ আমরা যদি ধরেন ভিজিটিং কার্ড থেকে শুরু করে বিলবোর্ড পর্যন্ত সবগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো ফ্লেক্সিবল এবং কোনো ফাটবে না, কারণ এগুলো হলো টেক্সট বেস, যেমন IBM, CNN, HBO। তবে এইটার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে নতুন কোম্পানির ক্ষেত্রে বা নতুন ব্র্যান্ডের ক্ষেত্রে এই লোগো ব্যবহার করলে অনেকে বুঝতে পারবে না যে এটা আসলে কোন ব্র্যান্ডের লোগো, কারণ এটা দ্বারা এক একজনে এক এক রকম মিনিং করতে পারে। যেমন IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, এখানে দেখেন এখানে বিভিন্ন ওয়ার্ডগুলো মিলে কিন্তু এটা তৈরি হয়েছিল। তো এইগুলা কিন্তু আসলে অনেকে জানে না, কারণ প্রথম অক্ষরটা দিয়ে কিন্তু লোগো তৈরি করেছে। এর জন্য নতুন ব্র্যান্ডের যদি যারা এই ধরনের লেটার মার্ক বা মনোগ্রাম টাইপের লোগো করতে চান, অবশ্যই তাদের ব্র্যান্ড নামটা অবশ্যই লোগোর নিচে দিয়ে দেবেন, তাইলে আর একটা প্রবলেমটা হবে না। পরবর্তীটা যেটা হলো ওয়ার্ড মার্কস বা লোগো টাইপ। ওয়ার্ড মার্কস বা লোগো টাইপ যারা স্টাইলিশ টেক্সট বা ফন্ট পছন্দ করেন তাদের জন্য এই লোগোটা বিভিন্ন রকম টেক্সট বা বিভিন্ন রকম ফন্টের ক্ষেত্রে তৈরি করে এটা লোগো তৈরি করা হয়। এইসব লোগো ব্র্যান্ড সহজে মানুষের তো পরিচিত হয়ে থাকে এবং এইসব লোগোর ক্ষেত্রে পুরো ব্র্যান্ডের নাম লেখা থাকে, অর্থাৎ এটা মানুষ কিন্তু সহজে বুঝতে পারে এটা গুগল, কোকা-কোলা, অর্থাৎ এই লোগোগুলোতে পুরা ব্র্যান্ডের নাম বা কোম্পানির নাম লেখা থাকে। কিন্তু এটার একটা প্রবলেম আছে, যদি ব্র্যান্ডের নাম বড় হয় তাহলে এই ধরনের লোগো ব্যবহার করা ভালো হবে না। যেমন আমি যদি পুরা আগেরটাই দেখাই, যেমন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, এটা দিয়ে যদি আমি পুরো এই লোগোটা তৈরি করতাম তাহলে এটা অনেক বড় হয়ে যেত। তো বিভিন্ন ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারতাম না, ভিজিটিং কার্ড বা আরও ছোট ছোট বিভিন্ন ক্ষেত্রে ইউজ করলে এগুলোতে আমরা ইউজ করতে পারবো না। সেই জন্য বড় ব্র্যান্ডের ক্ষেত্রে বা বড় নামের ক্ষেত্রে এই ধরনের লোগো ইউজ না করে ভালো। তারপরটা হলো পিকচারাল মার্কস। এই ধরনের লোগোগুলো সাধারণত আইকন ও গ্রাফিক্স ভিত্তিক হয়। যেমন আপনার ব্র্যান্ডকে আপনি চাইলে একটি সাধারণ প্রতীক, যে কোনো একটা প্রতীক বা ছবি দিয়ে উপস্থাপন করতে পারেন এবং এগুলা মানুষ অনেক সময় মনে রাখতে পারে, অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারে। যেমন এখানে দেখেন অ্যাপেলের আইকন এবং কি আপনার টার্গেটের আইকন এবং কি এখন টুইটারের আইকন, টুইটারে ইমেজগুলো দিয়ে আপনি অনেকে আমরা সহজে এগুলো বুঝতে পারি আসলে কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির জন্য লোগো। যদি আপনার এটার একটা প্রবলেম হয়, যদি কোনো ব্র্যান্ড নতুন হয়ে থাকে, নতুন স্টাইলে এই ধরনের লোগো ইউজ না করে ভালো, কারণ হলো এগুলাতে কোনো ডেসক্রিপশন থাকে না আসলে কোন ব্র্যান্ডের লোগো, এগুলো দিয়ে কী মিনিং হয়। সেই ক্ষেত্রে যদি আপনারা এরকম আইকন বেস লোগো তৈরি করতে চান তাহলে অবশ্যই যেন যে কোনো আইকনের নিচে আপনার ফুল ব্র্যান্ডের নামটা লেখা থাকে, তাহলে মানুষ এগুলো সবচেয়ে বুঝতে পারবে। তারপরটা দেখা ছিল অ্যাবস্ট্রাক্ট মার্কস, অথবা বিভিন্ন জ্যামিতিক বা অ্যাবস্ট্রাক্ট ফর্মের উপর ভিত্তি করে এই লোগোগুলো বিভিন্ন জ্যামিতিক আকারে বা অ্যাবস্ট্রাক্ট ফর্মে বা বিভিন্ন চিহ্ন দিয়ে এগুলো আসলে তৈরি করা যায়। কারণ এয়ারবিএনবির এই চিহ্নটা, এটা হলো নাইকির, সোয়াস এবং পেপসির, এগুলা দ্বারা কিন্তু আমরা সহজে বুঝতে পারি। আপনি যদি কোনো ব্র্যান্ডকে অন্য ব্র্যান্ড থেকে আলাদা করতে চান, অর্থাৎ যে এই ধরনের লোগো তৈরি করবে অথবা তার ব্র্যান্ডকে যদি অন্য ব্র্যান্ড থেকে আলাদা করার জন্য আলাদাভাবে উপস্থাপন করতে চান, তাহলে এই ধরনের লোগো তৈরি করতে পারেন। তো এই ধরনের লোগোতে আপনি আপনার ব্র্যান্ড এবং অ্যাবস্ট্রাক্ট ফর্মগুলো মানুষের কাছে পরিচিত করে তুলতে হবে আগে, কারণ অনেকে তাহলে চিনবে না যে এইটা দ্বারা আসলে
কি বোঝায়, কোন ব্র্যান্ডকে বোঝায়। তো এই চিহ্নগুলা বা এই মার্কগুলা বা ইমেজগুলা যেগুলো আগে আপনি মানুষের কাছে পরিচিত করে তুলতে হবে। আর পরিচিত করার তোলার একটা উপায়, এগুলোর সাথে আপনি যদি ব্র্যান্ড নেম দিয়ে দেন, যেমন এই যে এয়ারবিএনবি দ্বারা এগুলো এটা বোঝাবে। তো এরকম জন্য বাকি দুইটার মধ্যে যদি এরকম দিয়ে দেন, তাহলে সহজে মানুষে বুঝতে পারবে। তারপরেরটা হলো মাস্কট লোগো। এই লোগোগুলো বিভিন্ন ক্যারেক্টার বা মাস্কটের উপর ভিত্তি করে তৈরি করা হয়, যেমন মিশেলিন ম্যান, কেএফসি, মিকি মাউস। এই ধরনের লোগো আপনি ইউজ করতে পারবেন তো কখন, যখন আপনি কোনো পরিবারকে টার্গেট করবেন অথবা কোনো চিলড্রেনদের জন্য কোনো ব্র্যান্ড তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই লোগোগুলা এই ধরনের লোগো তৈরি করতে পারবেন। আর আপনি এই যদি ফ্যামিলি এবং চিলড্রেনরে বাদ দিয়ে আপনি প্রফেশনাল কোনো ব্র্যান্ডের জন্য তৈরি করতে চান, তাহলে এটা মাস্কট থেকে বের হয়ে অন্য যে কোনো লোগোতে আপনি চলে যেতে পারেন। তারপর একটা আছে যে কম্বাইনেশন লোগো। ট্যাক্স এবং প্রতীকের সমন্বয়ে এই ধরনের লোগো তৈরি করা হয়। এখানে দেখেন ট্যাক্স এবং বিভিন্ন প্রতীক, ট্যাক্স এবং প্রতীক, এই প্রতীকের সমন্বয়ে কিন্তু এই লোগোগুলো তৈরি করা হয়। সময়ের সাথে অথবা সময়ের পরিবর্তনের খাপ খেয়ে নিতে হলে এই ধরনের লোগো করা ভালো। এখানে নামও থাকে এবং বিভিন্ন সিম্বলও থাকে। তবে এটার একটু প্রবলেম আছে, এই ধরনের লোগো অনেক সময় আপনি জটিল হয়ে হতে পারে, তারা ভালোভাবে বুঝাইতে পারবেন না, অনেকে আবার বুঝতে পারবে না। ছোট আকারে যদি কোনো জায়গায় ইউজ করেন, সেক্ষেত্রে আপনার লেখাটা হয়তো বা দেখা নাও যেতে পারে, অনেক রকম প্রবলেম ফেস করতে পারেন এই ধরনের লোগো। তারপরে এমব্লেমস লোগো, বিভিন্ন প্রতীক বা আইকনের ভেতর লেখা থাকে, অনেকটা বেজের মতো, মানে বিভিন্ন প্রতীক বা আইকনের মতো। এখানে রাউন্ডের মধ্যে দেখেন স্টারবাকস কফিস এটা লেখা থাকে, এখানে দেখেন বেজের মতো একটা আইকনের ভিতরে এখানে লেখা আছে, স্প্রাইটের এখানে একটা বেজের মতো আছে। তো এইগুলো থেকে একটি ব্র্যান্ডকে শক্তিশালীভাবে উপস্থাপন করতে হলে বা অন্য ব্র্যান্ড থেকে যদি আপনি আলাদা করতে চান, তাহলে এই ধরনের লোগো আপনি ইউজ করতে পারবেন। এই ধরনের লোগোর ক্ষেত্রে একটা প্রবলেম হয়, অনেক সময় ছোট বড় করতে চাইলে যে এই যে আমাদের ভিতরে যে ডিজাইন আছে, এই যে লেখাগুলো আছে, অনেক সময় যদি আমি ছোট করি, তাহলে অনেক সময় এগুলো বোঝা যায় না। আবার অনেক সময় এগুলো প্রতীক বা সিম্বল আকারে হইলে যদি আমরা বড় করি, অনেক সময় ফেটে যায়। তো এই ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। যেমন বিজনেস কার্ডে যদি আমি এটা দেই, অনেক সময় অনেক কিছু এখানে দেখা যাবে না বা লেখাগুলো অনেক ছোট হয়ে যাবে। তো এই অপশনগুলা ছাড়া যদি আপনি যে অন্যভাবে চিন্তা করেন, তাহলে অন্য যে কোনো লোগো ইউজ করতে পারেন। এখানে আসলে 7 ধরনের লোগোই আলোচনা করা হলো। তো যার যার প্রয়োজন অনুসারে, প্রয়োজন ভিত্তিক অনুসারে বা ব্র্যান্ডের কি চায় বা ব্র্যান্ডের টার্গেট অডিয়েন্স অনুসারে আপনি লোগো তৈরি করতে পারেন। প্রত্যেক ধরনের লোগোরই কিন্তু নিজস্ব শক্তি এবং ব্র্যান্ড পরিচয় আছে। এই যে প্রত্যেকটা 7টা দেখাইলাম, 7টার কিন্তু আলাদা আলাদা একটা নিজস্ব শক্তি এবং ব্র্যান্ড পরিচিত হয়েছে। একটি ব্র্যান্ডের বিভিন্ন আইডেন্টিটির উপর ভিত্তি করে আপনি লোগো তৈরি করতে পারেন। যে কোনো ব্র্যান্ডের আইডেন্টিটির উপর, সে ব্র্যান্ডটা কোন ধরনের বা কী কী কাজ করবে, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনি লোগো তৈরি করতে পারেন। তো আশা করি এটা আপনাদের উপকারে আসবে। আমি চেষ্টা করতেছি যে বাকি যা আছে আস্তে আস্তে সবগুলো দেখাবো, যেমন লোগো ডিজাইন প্রসেস সবগুলো আমি এখানে দেখাবো। আমি রিসার্চ করে বের করে যতটুকু পারছি এখানে দিচ্ছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।